কিছু স্টুডেন্টের কাছে এখনো তার টিচার কিন্তু হিরো। তাহলে সেই তার টিচার কখন হিরো হয় এটা আপনারা জানেন। একজন টিচার তখনই হিরো হবে তার সেই কারিশমা তার মধ্যে থাকতে হবে, সেই ক্যারেক্টারিস্টিক তার মধ্যে থাকতে হবে, সেই কোয়ালিটি তার মধ্যে থাকতে হবে, সেই লিডারশিপ অ্যাবিলিটি তার মধ্যে থাকতে হবে। তখনই কিন্তু একজন স্টুডেন্টের কাছে আমরা হিরো হব। তো আমি বিশ্বাস করি আপনারা সবাই আপনাদের স্টুডেন্টের কাছে হিরো। আর অন্যান্য পয়েন্টগুলো আমি জাস্ট রাখছি, আমরা পরে আরো দেখব। আমরা যদি লিডারশিপের দিকে তাকাই, লিডারশিপ কি এটা আমরা জানি, সবাই জানি, আপনারা সবাই জানেন। তারপরেও যদি আমরা আরেকটু রিভিউ করি, দেখেন লিডারশিপ ভ্যালুস ড্রিভেন, ইনফ্লুয়েন্সিয়াল, কোলাবোরেটিভ, পারপাসফুল এবং লার্নেবল। আপনি কাকে আপনি লিডার মানবেন, আপনাকে অবশ্যই এই কোয়ালিটিসগুলো, এই গুণগুলো, এই ভ্যালুসগুলো তার মধ্যে আছে, তাকে দেখবেন আপনি লিডার মানছেন। তাই আপনি যদি লিডার হতে চান বা আপনি যদি একজন ভালো লিডার নিজে হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চান, আপনি দেখেন তো যে এই জিনিসগুলো আপনার মধ্যে কাজ করে কিনা। আপনি কি আপনার মধ্যে কি ভ্যালুস আছে, যে ভ্যালুসটা আপনার কলিগ আপনাকে ফলো করবে, আপনার ছাত্রছাত্রী আপনাকে ফলো করবে, আপনার কমিউনিটি আপনাকে ফলো করবে। আপনি একটু গভীরভাবে চিন্তা করেন। আমরা যদি আমাদের এই যে জুলাই আন্দোলন দেখি, আমরা পলিটিক্যাল দেখেন, সব শিক্ষক একইভাবে ইনফ্লুয়েন্স করতে পারে না। অনেক শিক্ষকের ইনফ্লুয়েন্সের ক্যাপাসিটি অনেক হাই। অনেক টিচার আছে বলে ঠিক আছে এটা তো আমি পাচ্ছি না, দেখি অন্য আরেকজনের ভেবে নেয়, কারণ সে বললেই হয়তো কাজটা হয়ে যাচ্ছে। স্টুডেন্টরা কথা শুনছে না, কিন্তু কোন একজন স্যারকে শুধু সামনে দাঁড়াচ্ছে। কি এরকম হয় না? হয় না? আমাদের জীবনে কিন্তু ঘটেছে, দেখবেন যে স্যার একজন সামনে গিয়ে দাঁড়াচ্ছে আর কিছু বলছে না, সব ঠান্ডা হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে, স্যার হয়তো বলছে তোমরা আমার এটা মেনে নাও, এই একটা বাক্য বলছে সব ঠিক হয়ে গেছে, কিন্তু এর আগে তারা হয়তো খুবই অন্যভাবে রিয়াক্ট করছিল বা কোনো একটা সিচুয়েশন ইস্যু নিয়ে তারা কথা বলছিল, মানতে চাচ্ছিল না। কিন্তু একজন ব্যক্তি বা দুজন ব্যক্তির সামনে গিয়ে হাজির থেমে যেতে পারে। এই ইনফ্লুয়েন্সিয়াল বিষয়টা কিন্তু কোলাবোরেটিভ, আপনার সেই ক্যাপাসিটি থাকতে হবে। আপনি কতটুকু কোলাবোরেশন করতে পারেন, আপনার কি পরিমাণে আপনি অন্যের সাথে মিশতে পারেন, কি পরিমাণে অন্যের সাথে আপনার কমিউনিকেশন করার স্কিল আছে। একটা কাজ একটা সময় ছিল, যেমন আমি যদি একটা উদাহরণ দিই এখানে, আমি যেহেতু গবেষণায় কাজ করি, তো আমি যখন জয়েন করেছি তখন আমাদেরকে আমাদের সিনিয়ররা বলতেন একটা ইন্টারন্যাশনাল পাবলিকেশন যদি একা করতে পারি তাহলে তার খুব ডিমান্ড, খুবই সবাই খুবই ক্রেডিট দিবে। কিন্তু এখন আবার এই যে 26 সালে এসে কোন একটা পাবলিকেশন যদি আমি বাংলাদেশ থেকে আসি, আমার সাথে ইন্ডিয়া থেকে একজন আছে, আমার সাথে সুইডেনের একজন আছে, আমার সাথে পাকিস্তানের একজন আছে, 4-5 জন দেশের মানুষ মিলে, স্কলাররা মিলে বা রিসার্চাররা মিলে করতে পারি, তার আলাদা একটা ভ্যালু আছে। কারণ সবাই মনে করছে যে 5টা দেশের মানুষ একসাথে কোলাবোরেশন করে কাজ করে, এটা চারটিখানি কথা না, এর অনেক কোয়ালিটি থাকা লাগে। তার মানে এখন আগে যেটা একজন করলে তাকে ক্রেডিট দেওয়া হতো, এখন আমরা 5 জন মিলে করতে পারলে এর একটা বিরাট ক্রেডিট দেওয়া হচ্ছে। তার মানে একজন লিডার কতটুকু কোলাবোরেশনের ক্যাপাসিটি তার মধ্যে আছে একজন মানুষের, সেটা তাকে সেই জায়গায় লিডার হিসেবে এস্টাবলিশ করতে অনেক হেল্প করবে। তারপর যদি আমি পারপাসফুল, অবশ্যই আমি এখানে আমাদের ছোট প্রিন্সিপাল স্যার আছেন, উনি আপনাদের প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিচ্ছেন, আমি 100% শিওর উনি কোন একটা পারপাস সামনে রেখে এগোচ্ছেন। আপনি কোন একটা সাবজেক্টের টিচার, আপনি কোন একটা পারপাস সামনে রেখে এগোচ্ছেন। ভাইস প্রিন্সিপাল স্যার ম্যাডাম আছে, ওনাদেরও কিন্তু একটা পারপাস সামনে রেখে এগোতে হচ্ছে। লিডারশিপ সব সময় কি পারপাস, কি উদ্দেশ্য, কি এই কি ভ্যালু সামনে রেখে আমি এগোচ্ছি, এটা ইম্পর্টেন্ট। তারপর বলছে লার্নেবল। আসলে অনেকে লিডারশিপের নানা থিওরি আছে, 1.5 ঘন্টা কেন, 1.5 দিন কেন, 1.5 মাসেও হয়তো আপনি লিডারশিপ, কারণ আপনারা জানেন এডুকেশন আর লিডারশিপের উপরে ফুল একটা মাস্টার্স কোর্স আছে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। তার মানে 1 বছর পড়তে হয় এডুকেশন আর লিডারশিপ নিয়ে। আর আমি আপনাদের সামনে আলোচনা করবো সব মিলে 1.5 ঘন্টা, সব মিলে 1.5 ঘন্টা। আর এটা 1 বছরের মাস্টার্স প্রোগ্রাম আছে বাংলাদেশে, দেশের বাইরে, তারপর পিএইচডি বা অন্যান্য প্রোগ্রাম তো আছে। সেখান থেকে আমি একটু সামগ্রী শেয়ার করবো। আমি যেটা বলছি, অনেকে বিশ্বাস করে, অনেক থিওরিতেও আছে যে লিডার তৈরি হয় না, লিডার জন্মগ্রহণ করে। কিন্তু আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যদি বলি, না, লিডারশিপ কোয়ালিটি, লিডারশিপ স্কিল, এগুলো শেখার সুযোগ আছে, এগুলো ট্রান্সফারেবল। এটা আপনার কাছ থেকে আমি শিখতে পারি, আমার কাছ থেকে আপনি শিখতে পারেন। এই বিষয়গুলো লিডারশিপের সাথে জড়িত। এখানে আমরা দেখেন লিডারশিপের বিষয়গুলো আবার এখানে একটু নিয়ে আসছি। কমিউনিকেশন, প্ল্যান, ভিশন, ডিরেকশন, গাইডেন্স, সলিউশন, গোল, মোটিভেশন। তবে আপনি যখন নিজেকে লিডারশিপের জায়গায় দাঁড় করাবেন,
আপনার মাথায় এই জিনিসগুলো কিন্তু কাজ করতে হবে। আপনার মাথায় অবশ্যই এই এই পয়েন্টগুলো, এই শব্দগুলো, এই ভ্যালুসগুলো আপনার মাথায় কাজ করতে হবে, আপনার মাথায় আসতে হবে এবং এগুলো আপনার বাস্তব জীবনে, আপনার জীবনের সাথে থাকতে হবে। তবেই আপনার পক্ষে লিডার হওয়া সম্ভব বা আপনি প্রকৃতপক্ষে লিডারশিপ প্রসেসের মধ্যেই থাকবেন। আমি এখানে জাস্ট রিডিং করতে চাচ্ছি না। ওকে, আমরা এখন স্যার এডুকেশনাল লিডারশিপ, আমি যেটা আমার মূল ফোকাস, অনেক থিওরি আছে, অনেক মডেল আছে, অনেক এক্সাম্পল আছে। বর্তমান সময়ে বাংলাদেশ বা বিশ্বের বিভিন্ন দেশে এডুকেশনাল লিডারশিপের যে অ্যাপ্রোচগুলো বেশি মানে অ্যাপ্লাই হচ্ছে, আমি সেই জায়গাগুলো নিয়ে এখন আপনাদের সামনে অন বাই অন একটু কথা বলার চেষ্টা করব। এডুকেশনাল লিডারশিপের মধ্যে আমরা যদি দেখি, ইনস্ট্রাকশনাল লিডারশিপ সবচেয়ে বেশি বলা যায় এখন অ্যাপ্লিকেশন বেশি এডুকেশনের ক্ষেত্রে। এডুকেশন লিডারশিপের মধ্যে ইনস্ট্রাকশনাল লিডারশিপ আমি আসছি অন বাই অন। এস্টিমেটিভ লিডারশিপ, টিচার লিডারশিপ। তো আমি যদি বলি এখানে ইনস্ট্রাকশনাল লিডারশিপের বড় রোলটা হলো কোনো প্রতিষ্ঠান প্রধানদের, ঠিক তেমনি টিচার লিডারশিপটা হলো এখানে আমরা যারা শিক্ষক আছি সবাই যার যার জায়গায় থেকে একজন লিডার, আমাদের সেই সুযোগ রয়েছে। তো আমরা এই প্রত্যেকটা নিয়ে একটু আমি কথা বলার চেষ্টা করব। আগে দেখি এডুকেশনাল লিডারশিপ কি, একটু স্যার আমরা কিন্তু সবাই দেখি। এডুকেশনাল লিডারশিপ refers to the process of guiding, inspiring and influencing individuals or groups within an educational institution to achieve common goal. এখানে আপনারা যারা আছেন স্যার, আপনারা যারা আছেন, আপনাদের সবার এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যদি বলা হয় গোল এক, কথা ঠিক না বেঠিক? গোল এক না বেঠিক? না, কারণ এখানে বলছে স্কুল ডিসিশন মেকিং, কিন্তু স্কুল ডিসিশন মেকিং মানে হলো এটা ডেফিনেশন স্কুল আসছে, বাট আলটিমেটলি কি স্যার? এডুকেশনাল ইনস্টিটিউশন। হ্যাঁ, তাহলে কোন জিনিসটা সামনে থাকে? আমরা যদি সবাই একসাথে বলি কি আর সামনে কোনটা থাকে ইনস্ট্রাকশনাল লিডারশিপে? দেখেন, টিচিং এন্ড লার্নিং। আমি তো মনে করি আপনাদের টিচিং এন্ড লার্নিংই সবার ফোকাস। আমি মনে করি সবাই মিলে টিচিং লার্নিং যত ভালো হবে, যত ইমপ্রুভমেন্ট হবে, যত হাই কোয়ালিটি হবে, তত আপনাদের আউটকাম ভালো হবে। কথা ঠিক না বেঠিক স্যার? ম্যাডাম, সুতরাং ইনস্ট্রাকশনাল লিডারশিপ, এবং আমি বিশ্বাস করি আমাদের স্যার বা আমাদের এখানে ভাইস প্রিন্সিপাল স্যার আছেন বা আমাদের সিনিয়র স্যার যারা আছেন, বিভিন্ন লিডারশিপের পর্যায়ে যারা আছেন, আমি বিশ্বাস করি আপনারা টিচিং লার্নিংকেই সামনে রেখেছেন, মেন ফোকাসে রেখেছেন। আপনি ইনস্ট্রাকশনাল লিডারশিপের মধ্যে কিন্তু আছেন, সেটা প্র্যাকটিস করতে। ইনস্ট্রাকশনাল লিডারশিপে স্যার আমরা সবাই একটু খুব গভীরভাবে দেখব এলিমেন্টস ইনস্ট্রাকশনাল লিডারশিপ। এই স্ট্রং ফোকাস অন লার্নিং, আপনারা কেউ যদি রিলেট না করতে পারেন স্যার আমাকে বলবেন, একদম সাথে সাথে হাত তুলতে পারেন, স্যার আমি তো আসলে এই স্ট্রং ফোকাস অন লার্নিং এটা ইনস্ট্রাকশনাল লিডারশিপ আমি এটা কানেক্ট করতে পারছি না, আমাদের সাথে মিল কোথায়? আমি যেটুকুই কথা বলি আপনাদের সামনে আজকে, একটুকু আপনাদের কাছে আমার দাবি থাকবে যে আপনি যদি কানেক্ট না করতে পারেন তাহলে কিন্তু এই মানে আমি বলবো যে ইনহাউস ট্রেনিং এটা একেবারেই আমাদের কাজে লাগবে। আর আপনি যদি কানেক্ট করতে পারেন এই সেশন শেষেই আপনি প্ল্যান করতে পারেন, আজকে আমি যে সেশন থেকে যে বিষয়গুলো আমার মাথায় নতুন করে আসলো কালকে থেকে আমি অ্যাপ্লাই করব। তাহলে আমার মূল প্রথম ফোকাস স্ট্রং ফোকাস অন লার্নিং ইনস্ট্রাকশনাল লিডারশিপ। তো দেখেন আমাদের ঘুরে ফিরে আমরা কিন্তু হয়তো সেটা প্র্যাকটিস করছি। যদি কোনো জায়গায় মনে করি আমাদের ঘাটতি আছে আমরা আরো ফোকাস করব। নেক্সট পয়েন্ট কি বলছে? কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেটিং কারিকুলাম। আমি বিশ্বাস করি কেউ কি দেখতে পাচ্ছেন এখানে এই লিডারশিপ প্র্যাকটিস হচ্ছে আপনার প্রতিষ্ঠানে? স্যার ম্যাডাম দেখতে পাচ্ছেন না? কোঅর্ডিনেটিং কারিকুলাম, লিডারের জায়গা থেকে কি কারিকুলাম কিভাবে বাস্তবায়ন হচ্ছে, সিলেবাস সময় মতো শেষ হচ্ছে কিনা, পরীক্ষা টাইমলি পরীক্ষা নেওয়া, রেজাল্ট দেওয়া, খাতা দেখানো ছেলে মেয়েদের, এগুলো সব কি ঠিক মতো হচ্ছে কিনা, এটা কি আমাদের প্রতিদিনের কাজের মধ্যে পড়ে না পড়ে না? এবং সেটা যদি ঠিক মতো হয় তাহলে বুঝবেন যে আপনার ইনস্ট্রাকশনাল লিডারশিপ ঠিক মতো কাজ করছে। আর যদি এটা ঠিক মতো না হয়, মনে করেন কোন একটা প্রধান শিক্ষক বা কোন একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল উনি সারাদিন ব্যস্ত আছে এই অভিভাবকদের ম্যানেজ করা নিয়ে, এই অভিভাবক এই আবেদন নিয়ে আসছে, এই অভিভাবক এই অভিযোগ নিয়ে আসছে, তাহলে তার জন্য এই ইনস্ট্রাকশনাল লিডারশিপ প্র্যাকটিস করা খুবই কঠিন। যেমন আমি একটা হাই স্কুলে গিয়েছিলাম গবেষণার কাজে, 3 মাস ছিলাম এক্সটার্ন রিসার্চ, আপনারা অনেকে এই টার্মিনোলজিটা জানেন। ওই স্কুলের টিচারদের সাথে 3 মাস থেকে আমি স্কুলে কি কি ইমপ্রুভ করা যায় আমি কাজ করেছিলাম। তা প্রধান শিক্ষক ওনাদের একটা ছোট খেলার মাঠ আছে ঢাকা শহরেরই কাছাকাছি একটা স্কুল, তো ওই মাঠে শুধু ছেলেরা খেলে মেয়েরা খেলে না। তা আমি প্রধান শিক্ষককে জিজ্ঞাসা করলাম, ম্যাডাম এটা কিভাবে সম্ভব?
বলছে স্যার আমি আল্লাহ আমার বাঁচাইছে, আমি যে মেয়েদের খেলা বন্ধ করতে পারছি। ভালো লাগলো আজকে এই অভিভাবক অভিযোগ দেয় আমার মেয়েকে অমুক ছেলে ক্রিকেটের বল ছেলে মেরেছে, অমুক এইটা ছেলে মেরেছে, ও এই করেছে, ও হাত ধরে টানছে, এই আমি এই জাতিকে মুক্তির জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? যে আমার এখানে শুধু ছেলেরা মাঠে খেলবে, মাঠটাও ছোট। ম্যাডাম এটা কি কথা বললেন? আপনি একজন ম্যাডাম হয়ে আপনি বলছেন স্যার অন্তত আমি এখন একটু এই স্কুলের দিকে মনোযোগ দিতে পারি, আগে সারাদিন শুধু বিচার বিচার বিচার। তার মানে ওই বিচারের জন্য কিন্তু আসলে সারাদিন উনি আগে যে পরিস্থিতি বা যে হোক যেটা ব্যাখ্যা করলেন ওনার জন্য ইনস্ট্রাকশন লিডারশিপ প্র্যাকটিস করার সুযোগই পাওয়া যায় হচ্ছিল না। টিচাররা যার যার মতো কাজ করে যাচ্ছে, বাট লিডারের জায়গা থেকে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি স্যার একটু সংক্ষেপে যাবো কারণ শেষ করার জন্য, টাইমলি শেষ করার জন্য। আর আপনারা অনেক জ্ঞানী মানুষ, খুব সহজ ভাষায় পাওয়ার পয়েন্ট আমার চেয়ে ভালো বুঝবেন আপনারা। ওকে, হাই এক্সপেকটেশন অফ স্টুডেন্টস। ইয়েস, অবশ্যই আমার প্রত্যাশা থাকবে আমার স্টুডেন্টদের কাছে অনেক। আমি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসছে, আপনাদের সাথে একদিন একটা সেশন দিচ্ছি, আমি ভালো করি আর না করি, কিন্তু আপনার এক্সপেকটেশন ভালো রাখতে হবে। এটা একদম রিয়েলিটি। হ্যাঁ, আমি ভালো হয়তো আমি যা বললাম আপনার ভালো নাও লাগতে পারে, বা আপনি খুব বোর হয়ে গেছেন, হয়তো ঘুমায় পড়েছেন, বা হয়তো চিন্তা করছেন কখন যাবে এই 1.5 ঘন্টা, হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আপনার এক্সপেকটেশন রাখতে হবে যে না, ঠিক তেমনি লিডারের জায়গা থেকে আমার সব সময় এক্সপেকটেশন থাকবে যে বেশি আমার ছাত্ররা ভালো করবে, আমার ছাত্ররা বেস্ট হবে। এখানে ছোট্ট একটা ঘটনা বলে রাখি আপনাদের। জন বিক্সের কেউ নাম শুনেছেন স্যার? অস্ট্রেলিয়ার বিখ্যাত শিক্ষাবিদ জন বিক্স। এনিওয়ান? জন বিক্স। এই এক্সপেকটেশনের জায়গা থেকে আমি এই উদাহরণটা নিয়ে কথাটা বলছি। উনি অস্ট্রেলিয়ার একজন বিখ্যাত শিক্ষাবিদ, উনি এবং মনোবিজ্ঞানী। উনি সারা বিশ্বের শিক্ষকদের নিয়ে গবেষণা করতে করতে শিক্ষকদেরকে 3টা লেভেলে ভাগ করেছেন। লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আমি এখন ফান করবো না, সরাসরি বলে দিচ্ছি। লেভেল 1, কেউ একজন বলেন তো স্যার কেমন হতে পারে লেভেল 1 টিচার? অনুমান করে। বেস্ট টিচার না খুব খারাপ টিচার না মধ্যম মানের টিচার? কেমন হবে লেভেল 1? বেস্ট। আচ্ছা, জন বিক্স বলেছে লেভেল 1 টিচার হলো ব্লেমিং টিচার। তার কাজ হলো শুধু ছাত্রদের ব্লেম করা। ঠিক আছে, যে সে সবসময় এই তোর দিয়ে কিছু হবে না, তোরা কিছু পারিস নি, এই ব্যাচটা খুব দুর্বল, ঠিক আছে? বা প্রিন্সিপাল স্যার যখন ছাত্রকে ডেকে জিজ্ঞেস করছে এই এটা পারে, এটা কি হবে, ওখানে যদি ওই স্যার থাকে বলো সেদিন না পড়ালাম, পারলে না। মানে সব ছাত্রের উপর চাপাই দিয়ে নিজে সেফ থাকতে চাই। এটা হলো লেভেল 1 টিচার, বিক্সের মতো। লেভেল 2 টিচার তাহলে কি স্যার? আপনারা যারা টিচার, যদি আমি জানি আপনারা সবাই টপ লেভেলের টিচার, তারপরে এই বিক্সের উদাহরণটা মনে রেখে খুব মজা, বাট একদম রিয়েল লাইফের সাথে কানেক্টেড। লেভেল 2 টিচার আচ্ছা, সেই টিচার আমার সারাদিন নিজের নিয়ে ব্যস্ত থাকে, যে আমি কি করেছি, আমার কি ডিগ্রি আছে, আমার কি পড়াশোনা, কিছু হলে জানিস আমি আমার জীবনে কোনো সেকেন্ড হইনি। আরে কি জানিস আমি যখন আমেরিকায় সেকেন্ড করেছি, জানিস? বা সে টিচার পড়ানো শুরু করতে গিয়ে নিজের গল্প বলা শুরু করে, কিন্তু ক্লাস শেষ হয়ে যায় সে আর শেষ করতে পারে না। সে মনে করেন ইংল্যান্ডে চলে গেছে ক্লাসের মধ্যে, ক্লাস শেষ হয়ে গেছে ইংল্যান্ডে ব্যাক করতে পারে না। এই জাতীয় টিচার হচ্ছে লেভেল 2 টিচার, যার কাজ হলো ঘুরিয়ে ফিরে পিছন থেকে ছাত্ররা বলে স্যার ও টাইম শেষ। তা আমি আমার বিভিন্ন ট্রেনিং এ আমার ছাত্রদের বলি লেভেল 2 টিচারের অ্যাটলিস্ট যদি একটা রিটার্ন টিকিট নিয়ে যাইতো তাহলে তো সে ক্লাসে ব্যাক করতে পারতো। আমিও কিন্তু ক্লাসে গল্প বলি, আমিও যদি বিশ্বের 15টা দেশে গেছি, 25টা কনফারেন্সে আমিও গল্প বলি, কিন্তু আমার মাথায় থাকে কত দ্রুত রিটার্ন টিকিটে ব্যাক করে আবার ক্লাসে ফিরে আসতে হবে। লেভেল 2 টিচার ফিরে আসতে পারে না, সে আমেরিকায় থাকাই পৌঁছায় ক্লাস শেষ হয়ে যায়। বাস এটা এক ধরনের টিচার। আর এক ধরনের টিচার আছে লেভেল 3 টিচার, এই যারা এই স্টুডেন্টদের কাছ থেকে এক্সপেকটেশন থাকে হাই, এবং ওই এক্সপেকটেশনকে বাস্তবায়নের জন্য স্টুডেন্টের বর্তমান লেভেল নিয়ে কাজ করে। তাদের কাজ হলো স্টুডেন্ট দুর্বল সবল বুঝি না, তার লেভেলটা কি, তার এখনকার লেভেল যেটা, আমি শিক্ষক আমার এক্সপেকটেশন থাকবে তার এই লেভেলটাকে আমি যে কোনো মূল্যে কি উপরে নিয়ে যাবো। কাশিতে দেখেন তো টিচার এরকমই হওয়ার কথা না, যে আমার বর্তমান আমি ক্লাস 7 এর ক্লাসে প্রথম গেলাম, কি যদি আমি বলি এত কঠিন অ্যাডমিশন টেস্ট দিয়েও তোর মতো দুর্বল ছাত্র কিভাবে আসবে, এটা বলে কি লাভ হবে আমার বলেন? কি লাভ হবে? আমরা অনেক সময় বলে ফেলি, এবং আমার বিশ্ববিদ্যালয়ে আমাদের স্যাররাও বলেছে এই তোদের এই ব্যাচটা এত দুর্বল,
আরে ভাই এটা না বলে স্যার যদি বলে যে এই ঠিক আছে তোরা এটা বুঝিস না, ঠিক আছে আমি বুঝাচ্ছি, এটা করলেই তো হয়ে যায়। তো সারাদিন এই ব্লেম, এই নিজের কথাই বলি না। আমার কাছে লেভেল 3 টিচারের কাজ হলো সে সবসময় চেষ্টা করে তার স্টুডেন্টের বর্তমান অবস্থা কি, আর আমি যখন ওই স্টুডেন্টকে আমার হাত থেকে ছেড়ে দিচ্ছি তার সেই অবস্থার কোথায়। আমি ফার্স্ট ইয়ার শুরু করছি, জানুয়ারিতে ক্লাস শুরু করছি, তখন ওই স্টুডেন্টের লেভেলটা কি, আর আমি যখন একটা এন্ড অফ দ্য ইয়ার তার পরীক্ষা নিচ্ছি, তার সেমিস্টার বা ইয়ার শেষ হচ্ছে, তার অবস্থা কি, এটাতেই সে ফোকাস নিয়ে থাকে। এর জন্য স্টুডেন্টের কি করতে হবে, কি কাজ করতে হবে, কি অ্যাক্টিভিটি দিতে হবে, কি লিডারশিপ কাজ দিতে হবে, কি ভলান্টিয়ারি কাজ দিতে হবে, সারাদিন ওই টিচার এগুলো নিয়েই ব্যস্ত থাকে। তাহলে আমরা তো স্যার আমি জানাবো তো আপনারা সবাই লেভেল 3 টিচার নাকি কারো কেউ 2 আছে নাই, আমি জানি আপনাদের মতো ছাড়া কেউ লেভেল 2 হবে না, 1 হবে না, লেভেল 3। তারপর আমি যাতে মনে থাকে এই জন্য লক্ষ্যটা বাইরে করে দেন। এই ক্রিয়েটিং এন্ড সাপোর্টিং স্টুডেন্ট লার্নিং গোল, তার মানে আপনি যখন স্টুডেন্টদের হাই এক্সপেকটেশন থাকবে, সাথে সাথে কিন্তু তাদের আপনার সেই স্কোপ আপনার সৃষ্টি করতে হবে। তারপর কি বলছে মনিটরিং লার্নিং প্রোগ্রেস। আমি জানি আপনাদের লিডারশিপের জায়গা থেকে হিউজ মনিটরিং হয়, আই এম নট শিওর, বাট আমি বিশ্বাস করি, এটা আমি নিজের কাউকে জিজ্ঞাসা করিনি আগে, কিন্তু আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না স্যার, বাংলাদেশে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে লিডারশিপের রোলটা হলো এই ইনস্টিটিউশনাল লিডারশিপ, বাট উনি কি করেন, আমি নিজে রিসার্চ করেছি, অসংখ্য হেড টিচার ইন্টারভিউ নিয়েছি, টিচার ইন্টারভিউ নিয়েছি, গিয়ে ক্লাসের বাইরে থেকে স্যার পড়াচ্ছেন মাল্টিমিডিয়া আসতো, ঠিক আছে, তার মনিটরিং এর ধরন হলো যে মাল্টিমিডিয়া আছে স্যার, স্যার বসে থেকে না স্যার দাঁড়াই করেন, তার মনিটরিং এর ধরন হলো বসে থেকে না দাঁড়াই করেন, মাল্টিমিডিয়া আছে কিনা, হাতে বই আছে কিনা, ক্লাসে কেউ দুষ্টুমি করছে কিনা। কিন্তু আসলে আপনার এই মনিটরিং কিন্তু অন্য জিনিস। আপনি যদি সত্যিকার আপনি ইন্সট্রাকশনাল লিডার হন, আপনি যদি এডুকেশন বোঝেন, তাহলে আপনি ইনস্ট্যান্টলি ফিডব্যাক দিবেন, স্যার আপনি ফরমেটিভ অ্যাসেসমেন্ট কিভাবে করাচ্ছেন, আজকে একটু আপনার ক্লাসে আমি একটু দেখি। দেখেন এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, এখন লিডার যদি ফরমেটিভ অ্যাসেসমেন্ট বোঝেন আর টিচার যদি ঠিক মতো না করতে পারে, লিডারশিপের সাথে টিচারের কোয়ালিটি ডেভেলপমেন্ট, টিচার্স প্রফেশনাল ডেভেলপমেন্ট, স্টুডেন্টের লার্নিং আউটকামের হিউজ রিলেশন রয়েছে। তার মানে ইনস্ট্রাকশনাল লিডারশিপ ঠিক মতো কাজ করলে আপনার স্টুডেন্টের লার্নিং আউটকাম অটোমেটিক বাড়বে, আপনার টিচারের প্রফেশনাল ডেভেলপমেন্ট, প্রফেশনাল কোয়ালিটি অটোমেটিক ডেভেলপ হবে। তার মানে আমাদের ইনস্ট্রাকশনাল লিডারশিপ আমি বলবো যে আমাদের এডুকেশনাল ইনস্টিটিউশনে অল্টারনেটিভ নাই বলা যায় অনলাইনটা কি কথা ঠিক না বেঠিক স্যার, এবং আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছেন যে ইনস্ট্রাকশনাল লিডারশিপ এই হয়। তারপর আরো যদি একটা দেখেন, এবং এখানে কার কার রোলের কথা বলেছে, শুধু প্রিন্সিপাল স্যারের রোল কথা বলেনি, কিন্তু কার রোল আছে, আপনাদের রোলও কিন্তু রয়েছে। তার মানে আমি যেটা বলতে চাচ্ছি যে সম্প্রতি গবেষণায় দেখা গেছে ইনস্ট্রাকশনাল লিডারশিপ প্র্যাকটিস করলে সেই প্রতিষ্ঠানের টিচারদের কোয়ালিটি যেমন কন্টিনিউয়াসলি ইমপ্রুভ হয়, এট দ্য সেম টাইম স্টুডেন্টের লার্নিং আউটকামে গিয়েও, বিকজ টিচারের কোয়ালিটি যখন ইমপ্রুভ হবে তখন ওই টিচার কি করবে, তার ক্লাসরুমের পারফরমেন্স ভালো হবে, ক্লাসরুমে ইন্টারাকশন ভালো হবে, এনগেজমেন্ট বাড়বে, তার কমিটমেন্ট বাড়বে, অনেক কিছু বাড়বে, আর ফাইনালি যে সেটা হিট করবে স্টুডেন্টদের লার্নিং আউটকামে বা স্টুডেন্টের পারফরমেন্সে, এবং আপনাদের ক্ষেত্রে দেখেন সেটাই হচ্ছে। হ্যাঁ, এখানে একটা অ্যাবস্ট্রাক্টটা উঠাই দিয়েছি, এখানে যদি আপনি দেখেন দ্য লিডারশিপ ফর লার্নিং, এখানে অ্যাজ এ হোল একটা বিষয় দিয়েছে, বড় গবেষণার ফান্ডিং, এটাও 2024 সালে। এই লিডারশিপের উপরে যতগুলো গবেষণা হয়েছে, অনেকগুলো গবেষণা, সেই গবেষণাগুলো আবার সামারি করেছে এই গবেষক বা এই গবেষণার টিম। আপনারা যারা মানে রিসার্চ করেছেন বা করেন তারা অবশ্যই জানেন লিটারেচার রিভিউ বা রিভিউ বেস আর্টিকেল, যেটা হলো রিভিউ বেস আর্টিকেল, যে আগের গবেষণাগুলো 10টা গবেষণা আছে, তো ওই 10টা গবেষণা সামারি করে যখন আবার আরেকটা গবেষণা, সেটা হলো এই যে রিভিউ বেস আর্টিকেল। আমিও করেছি বা আপনারা যারা এখানে রিসার্চ করেন তারাও জানেন। তো সেখানে দেখা যাচ্ছে যে 60টা গবেষণা, কয়টা গবেষণা, এবং সেই গবেষণাগুলোতে পার্টিসিপেন্ট ছিল কতজন, এই গবেষণার ফাইন্ডিংস দিয়েও দেখা যাচ্ছে যে আপনার যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনার ইনস্ট্রাকশনাল লিডারশিপ, সাথে সাথে অন্যান্য লিডারশিপও আছে, যেটা আমি পরের অংশে আমরা আলোচনা করব। তার মানে আমি আপনাদের কিন্তু একদম এভিডেন্স বেস কথা বলছি,
একেবারে রিসেন্ট 1924 সাল, মাত্র 1 বছর আগে গবেষণা, এবং অনেক বড় একটা গবেষণা, 60টা স্টাডি সামারাইজ করে সেখানেও দেখিয়েছে যে ইনস্ট্রাকশনাল লিডারশিপ, তার সাথে আরো লিডারশিপ আছে, টিচার লিডারশিপ। আমরা পরে টিচার লিডারশিপ যখন কথা বলবো সেখানে আলোচনা করবো। তার মানে আমার এভিডেন্স ভেরি ইম্পর্টেন্ট। এবং আপনারা সবাই জানেন যে বর্তমান যুগ কিসের যুগ? সব কিছুতে এভিডেন্স বেসড টিচিং, এভিডেন্স বেসড লার্নিং, এভিডেন্স বেসড প্রফেশনাল ডেভেলপমেন্ট, এভিডেন্স বেসড লিডারশিপ। তার মানে এভিডেন্স মানে কি? এই কি এভিডেন্স আছে? আপনি যে ডিসিশন নিলেন কি এভিডেন্স আছে? আপনি যে ক্লাসে এই কাজটা করছেন কি এভিডেন্স আছে? রিসার্চ এভিডেন্স। যদিও আমরা এই জায়গায় তুলনামূলক পিছিয়ে আছি, কিন্তু আমরা বলবো তারপরেও এখন যুগ এসেছে এভিডেন্স বেসড। এখানে আমি একটু আপনাদের একটা ফান করি যাতে আপনারা একটু রিল্যাক্স হবেন। স্যার 2012 সালে আমি ইংল্যান্ডে মাস্টার্স করতে যাই। এখন আমি পাস করতে পারছিলাম না ফার্স্ট সেমিস্টারে। কারণ সাথে বললেন আমার ছাত্ররা জানে, ঠিক আছে, কেন পাস করতে পারছিলাম না? কারণ আমি বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি আইএল অনার্স করেছি, মাস্টার্স করেছি, দুটোতেই ফার্স্ট ক্লাস পাস করেছি, কনফিডেন্ট একটু অন্যরকমই ছিল। কিন্তু ব্রিটিশ এডুকেশন সিস্টেম তো অনেস্টলি স্পিকিং আমি একেবারে ভালো জানতাম না। আমি কোনো একটা কোর্সে একটু পড়েছি। এখন আমি যখন ভর্তি হলাম, আমার প্রথম সেমিস্টারে থাকলো 4টে অ্যাসাইনমেন্ট, এক অ্যাসাইনমেন্টে 100 নাম্বার, এবং কোনো পরীক্ষা নেই। আমি বলছি সারা জীবন বানাই লিখলাম, আমার পরে কে বানাই লিখি না স্যার? ইউনিভার্সিটিতে বানাই লেকচার আপনারা কেউ না কেউ লিখেছেন, কিন্তু কথা স্বীকার করেন না করেন। তারা একটা কোশ্চেন কমন না আসলেও বানাই লিখছি, আর যেটা কম আসছে সেটা লেখা ধরলে আর ছাড়ছে। তা আমাকে কয়জন আপনারা এখানে বলেন তো পরীক্ষার খাতায় আপনি এভিডেন্স লিখেছেন? আমরা কিন্তু পরীক্ষার খাতায় এভিডেন্স লিখি না, আমরা কি লিখি? যা মাথার মধ্যে আছে। আর ওখানে আমাদের 4টে অ্যাসাইনমেন্ট দিয়েছে, বলছে যে একটা অ্যাসাইনমেন্টে মিনিমাম 25টা গবেষণা প্রবন্ধ রেফারেন্স দেওয়া লাগবে। অনেস্টলি স্পিকিং আমি চোখে কিছু দেখছি না এরকম অবস্থা। তা আমার প্রথম অ্যাসাইনমেন্ট, ম্যাডামের নামও মনে আছে, ভ্যানিলা সুন্দরা, উনি ডেনমার্ক এখন মানে ব্রিটেনে সেটেল। তো উনি আমাকে ডেকে ফিডব্যাক দিচ্ছে, আমাকে ইমেল করছে যে ইসলাম তুমি আমার রুমে আসবো, ওই সময় তোমার অ্যাসাইনমেন্টের ফিডব্যাক দিব। তো অ্যাসাইনমেন্টটা প্রিন্ট দিয়েছে, ড্রাফট অ্যাসাইনমেন্ট দিয়ে শুধু লাল কালিতে গোল করা। তো ইসলাম এটা কেন লিখছো? আমি বলছি বানাই লিখছি। এটা কোথায় পেয়েছে? আমি বলছি কেন আমার মনে হয়েছে। বাস তোর মনে হবে লিখে দিবা, এটা কি কথা? আমি বললাম আল্লাহ এতদিন তো তাই করেছি, তার পরীক্ষার খাতায় কি করেছি? মনে যা হয়েছে তাই তো লিখছি, নাকি আবার বের করেছি কোন গবেষণা কি বলেছে, কোন মনীষী তুই একটা মনীষীর সংজ্ঞা দিচ্ছি, কিন্তু গবেষণায় কি বলেছে পরীক্ষার খাতায় আমরা নর্মালি কিন্তু লিখিনি, আর দুই একটা ব্যতিক্রম ছাড়া। তোমার না এইরকম চলবে না, এখানে তোমাকে প্রতিটা সেন্টেন্স লিখতে হবে ইংরেজি দিয়ে। যে তুমি এই কথাটা বলবো, তুমি বলছো যে বাংলাদেশে আর্লি ম্যারেজ এখনো অনেক প্রকট, এভিডেন্স কোন পত্রিকায় আসছে, কোন জার্নালে আসছে, কোন টেলিভিশন চ্যানেলে আসছে, কোন ব্যক্তি। তখন বলছে যে তাহলে তোমার এখন সাজেশন দিলাম তুমি লাইব্রেরিতে যাও, আগের আর্টিকেল পড়ো। এবং আমি কি করলাম, আপনারা এখন এই রোজার মাসে এখন দাড়ি কমা সহ বলছি, কারণ আমি জানি যে এরপর আমার পিএইচডি করতে হবে। যদি আমি ইংল্যান্ডে মাস্টার্সে ফেল করি বা খারাপ রেজাল্ট করে আসি, আমার জীবনে পিএইচডি সুযোগ হবে না। আপনারা সবাই জানেন যে বাইরের দেশগুলোতে লাস্ট ডিগ্রিকে কাউন্ট করে। লাস্ট ডিগ্রি মানে কি? আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করে ইংল্যান্ডে মাস্টার্স করতে গেছি, আমার লাস্ট ডিগ্রি কোনটা হবে বলেন? ওই তখন আমি ফার্স্ট ক্লাস কিন্তু অস্ট্রেলিয়া আমাকে দেখবে না, আমেরিকা আমাকে দেখবে না, দেখবে যে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম সেখানে কি করছি, সেখানে যদি আমি খারাপ করি তাহলে মানে বোঝা গেল যে এই ছেলে দেশে ভালো বিদেশে খারাপ, তা আমি বিদেশে হাত দরকার কি? এই জন্য আমি শুধু ম্যাডামকে বললাম কি করলে আমি পাস করতে পারবো, বলে লাইব্রেরিতে বড় বড় অ্যান্ড বড়। তা আমি যে বাসায় ব্রিটিশ ফ্যামিলিতে ভাড়া থাকতাম, যেহেতু আমি ছিলাম, তো ওনাদেরকে বলছি যে আমি আমার ওই লাইব্রেরি 24 ঘন্টা খোলা থাকতো, বড় বড় সোফা আছে, কিচেন আছে, গোসল করার সুযোগ আছে। তা আমি 3 দিনের খাওয়া দাওয়া নিয়ে ফ্রিজে রেখে আমি বাড়িওয়ালাকে বলে গেলাম যে 3 দিনের মধ্যে তুমি আমার খোঁজ নেবা না, যদি একান্ত খোঁজ নিতে লাইব্রেরি গেটে যাবে আমি তোমার গেটে দেখা যাবে, কিন্তু বাইরে পাওয়া নিতে বলছে কি ধরনের প্রতিজ্ঞা ইসলাম? হ্যাঁ, আর পাস করতে হবে। তা আমি 3 দিন ছিলাম ওই ইউইউআর ইউনিভার্সিটি লাইব্রেরিতে, 1 সেকেন্ডের জন্য বেরোয় উনি আমার জন্য খাওয়া নিয়ে আসছে, আমি গেটে গিয়ে এইভাবে খাওয়াটা নিয়ে আসতে না বাইরে যাবো না, প্রতিজ্ঞা করেছি। এবং বিশ্বাস করেন আমার পুরো ক্যারিয়ারে ওই 3 দিন আমার ক্যারিয়ার চেঞ্জ করে দিয়েছে, যে গবেষণা, এভিডেন্স বেস পড়াশোনা, রিসার্চ বেস পড়াশোনা কি, এবং আমার পুরো লাইফের ফিলোসফি পাল্টে দিয়েছে যে আসলে আমি কত কম জানি আর আমার আসলে কত জানা উচিত। তারপর থেকে আমি নিজেকে আরো ডেভেলপ করার চেষ্টা করলাম। তো যেটা বলছি, তো ওই জায়গা থেকে এখন এভিডেন্সের, তা আমি কিন্তু সেই এভিডেন্স দেখালাম যে ইনস্ট্রাকশনাল  আপনি না মুখের কথা না, গবেষণায় বলছে এর ব্যাপক অ্যাপ্লিকেশন আছে।
স্যার তারপরে ডিস্ট্রিবিউটিভ লিডারশিপ, এটা আমি খুব সংক্ষেপে যাব কারণ আপনার টাইটেল দেখে বুঝতে পারছেন। কি বলেন তো, একটা উদাহরণ দিয়ে দিতে পারবে আপনাদের কলেজে একটা ডিস্ট্রিবিউটিভ লিডারশিপের উদাহরণ দেন, যে বলতে পারবেন স্যার তার পুরস্কার আছে, আমার আইএ গেলে এক কাপ গ্রিন টি খাওয়াবো, চিনি সহ বা চিনি ছাড়া, যেটা আপনি পছন্দ করেন। ভেতরেই তো ব্যাপারটা আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, এখানে আছে আপনার প্রতিষ্ঠানে আপনি যদি একটি এক্সাম্পল দিতে পারেন, কে বলবেন? আজকে করবেন যেমন আপনাকে একটু রিসিভ করছে, স্যার অর্ডার দিয়েছে, একটা কমিটি হয়েছে, কমিটির একজন মূল আছে, ওনার আন্ডার কিছু সাব কমিটি আছে। আচ্ছা, এটা একটা ঘটনা গেল। আর আপনার রেগুলারলি ডিস্ট্রিবিউটিভ লিডারশিপ আপনার কলেজে প্র্যাকটিস হয়, একটা উদাহরণ দেন, কে বলবেন? হ্যাঁ হ্যাঁ, আর এই যে দেখেন স্যার কি প্রিন্সিপাল, আর কি আছে ভাইস প্রিন্সিপাল। তো স্যার ভাইস প্রিন্সিপালদের দায়িত্ব কিন্তু দেখবেন অনেক প্রতিষ্ঠান আছে, প্রতিষ্ঠানের যিনি হেড, আমি একটু খোলামেলা বলছি, উনি কাউকে দায়িত্ব দিতে চান না, সব নিজের কাছে রাখেন, রেখে কি করে নিজের জীবন যায় যায় অবস্থা, তখন কারো ডাকে আসে একটু হেল্প করে। মনে করেন উনি ফাইন্যান্স বোঝে না, তারপর ফাইন্যান্সের খাতা তার কাছে থাকে, অ্যাকাউন্ট আছে বলেন আপনি দূরে থাকেন আমি জানি, ঠিক আছে। আবার অনেকে আছে একদম প্রতিটা জিনিস প্রতিষ্ঠানের ভাগ করে নেওয়া, যে ঠিক আছে ভাইস প্রিন্সিপাল ম্যাডামের এটা দায়িত্ব, এবং ভাইস প্রিন্সিপাল এই স্যারের এটা দায়িত্ব। উনি কি করবেন? নিজের দায়িত্ব পালন করবেন, এবং এই যে ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন, এটা কিন্তু অন কাইন্ড অফ এম্পাওয়ারমেন্ট, এটা কিন্তু শুধু ডিস্ট্রিবিউশন না, এটা কিন্তু অন কাইন্ড অফ এম্পাওয়ারমেন্ট, যে আপনাকে ক্ষমতায়ন করানো, যে আপনি সিদ্ধান্ত নিয়ে। আপনি খেয়াল করে দেখেন প্রতিটা পদে যদি আপনি প্রিন্সিপাল স্যার এটা চান, স্যার এটা কি করবো, স্যার এটা কি সাইনটা করা ঠিক হবে, উনি কি বলেছে? আমি জানি, জীবনেও বলবেন না। আপনারা জানেন কিনা জানি না, আমি জানি অনেকেই জানেন, আমাদের মধ্যে কিন্তু একটা জিনিস আছে যেটা শুধু আপনাদের এখানে হয়তো না, প্রফেশনাল জেলাসি, ঠিক আছে। এবং কি ট্রেনিং এ কি শিখবেন? আরে ট্রেনিং এ কিছু শিখবেন, কি শেখাইছে আপনি কি এটা জানেন? ছোটবেলার মতো পড়েছি না, না না পড়ি এটা পড়িনি, কারণ ওটা তো ও পড়বে, তাহলে আমি তো না করতে পারবো। এটা কিন্তু কলেজের মধ্যে আছে, সিরিয়াসলি বলছি। স্কুলে প্রচুর আছে, আমি স্কুলে দেখেছি, হাই স্কুলে দেখেছি, কলেজে দেখেছি, ইভেন বিশ্ববিদ্যালয়ে আছে, এবং এটা রিসার্চ হয়েছে যে প্রফেশনাল জেলাসি বলে। কিন্তু আমরা প্রফেশনাল জেলাসিটা ভুলে যদি প্রফেশনাল লার্নিং কমিউনিটিকে ফলো করি, যে আপনি সবাই মিলে একটা কমিউনিটির মধ্যে আছেন, আপনি ভালো ভালো জিনিসগুলো আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন, আপনার ফেসবুকে নিজেদের যে গ্রুপ আছে সেখানে শেয়ার করবেন, সবাই সবার দ্বারা উপকৃত হবে, আপনি অন কাইন্ড অফ ডিস্ট্রিবিউটিভ লিডারের ভূমিকায় থাকলেন, এবং এটা কিন্তু ব্যাপক ব্যাপক ফল আছে। আমরা গবেষণা করেছি এবং দেখেছি যে 60 জন টিচারের নামে একটা পিএলসি, প্রফেশনাল লার্নিং কমিউনিটি, অনলাইনে খুলেছি, যারা আমাদের এখান থেকে ট্রেনিং নিয়েছে। কিন্তু তাদের দায়িত্ব ছিল যে যে কাজ করবে, নতুন নতুন আইডিয়া ওই গ্রুপে শেয়ার করবে। আমি 1 বছর পর তাদের ফিডব্যাক নিয়েছি। অনেক টিচার যারা দুর্বল প্রকৃতি ছিল বলছে স্যার আমরা অনেক উপকৃত হয়েছি, কারণ আমি সাহস পেতাম না, এক্সপিরিয়েন্স বেসড লার্নিং উদ্যোগ নেওয়ার সাহস পেতাম না, কিন্তু এই যে গ্রুপে দেখেছি, দেখে আমি স্যার শিখেছি, আমি এখন আমি চেষ্টা করি। এটা এক ধরনের অ্যাপ্রোচ। আর একটা অ্যাপ্রোচ হলো আমি শুধু শিখবো, কাউকে বলবো না, আমি শুধু জানবো, কাউকে জানাবো না, আমি শুধু করবো, সব আমি করবো, এক হাতেই করবো। এক হাতে করার মজাই আলাদা, এক নিজে নিজে করার, সব নিজের কাছে রাখা। এই ডিস্ট্রিবিউটিভ লিডারশিপও কিন্তু খুবই খুবই জরুরি, সেটা ডিপার্টমেন্টের মধ্যে জরুরি, ইনস্টিটিউশনালি জরুরি। আপনি 4 জন টিচার একটা একটা কোর্স দেন, জরুরি। আমি আপনাদের উদাহরণ দিয়ে আমি উপরের টপিকে যাচ্ছি। একটা ট্রেনিং এর ক্লাস দেখতে গেলাম, গবেষণা পার্ট হিসেবে 2 জন টিচার সেশনটা নিচ্ছে, একজন প্রফেসর আর একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। 1.5 ঘন্টার সেশন, আমি 1.5 ঘন্টা বসে আছি। বিশ্বাস করেন 1.5 ঘন্টার মধ্যে ওই যিনি জুনিয়র টিচার, ওনাকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হলো। এই আসো তুমি কিছু বলো এবার। এটা নানা রকম নেগেটিভ ইম্প্যাক্ট আছে এই ট্রেনিং এ। প্রথম নেগেটিভ ইম্প্যাক্ট হলো ওই যে জুনিয়র কলিগ, ও হীনমন্যতায় ভুগবে পুরো সময়টাই, স্যার আমার কেন নিয়ে আসলো। আর যারা অন্যরা রয়েছে তারা সারাদিন, আচ্ছা উনি কি কিছু বলবে না, উনি কি একটা ভালো বলবো, ওনার কেন নিয়ে আসছে। এই যে এর মধ্যে থেকে আসলে সেশন ইফেক্টিভ হবে না, এবং এটা উচিত না। যখনই আপনি আপনার কলিগকে নিয়ে যৌথভাবে একটা সেমিনার করবেন, একটা ওয়ার্কশপ করবেন, একটা ট্রেনিং দিবেন, দ্যাট শুড বি পার্টিসিপেটরি, দ্যাট শুড বি শেয়ার্ড। অবশ্যই শেয়ার হতে হবে, তাকে সুযোগ দিতে হবে। কিন্তু কেন দেয়নি? অনেস্টলি যদি বলি, আমি সিনিয়র কলিগের সঙ্গে কথা বলছি, স্যার আমি একদিন সেশন নিয়েছিলাম, নিজে সবাই হাততালি দিয়েছিল অনেক, কিন্তু স্যারের সেশনে হাততালি দেয়নি। স্যার বলছে তোমার তো বেশি কথা বলতে পারে, এই হাততালি মানে কিন্তু এরকম না যে তুমি খুব ভালো পড়াও। ভালো করে বুঝে, তার মানে কি দেখেন, আমি কিন্তু মজা করে বলছি, আপনি কিন্তু মনে থাকবে। তার মানে কি যে উনি ওই জুনিয়র কলিগে হাততালি দিচ্ছে, হ্যাঁ হতে পারতো যে আমার টিচার
আমি এখন মনে করেন আমার টিচার যে আমি যার কাছে ক্লাসে ছিলাম বয়স হয়ে গেছে, সে এখন এক জায়গায় সেশন নিলে হতে পারে ইফেক্টিভ নাও হতে পারে, কারণ সে আস্তে আস্তে কথা বলবে, পাওয়ার পয়েন্ট আস্তে আস্তে নাড়াবে, আস্তে আস্তে রিভিউ কথা বলবে, অনেক হয়তো এনজয় নাও করতে পারে। আমি করলে হয়তো এনজয় করবো, কারণ হাততালি দিবি, কারণ তার সেটা সাইকোলজিতে বাড়ছে যে আমার ছাত্রের সেশনে হাততালি দেয়, আমার সেশনে হাততালি দেয় না, এবং সেটা আমার ব্যাখ্যা করছে যে তোমার এই হাততালি মানে কিন্তু অরিজিনাল হাততালি না। বাংলামি কত খারাপ। আমি 10টা জাপানে গেছি, 10টা দেশ থেকে পার্টিসিপেন্ট আসছে, তো বাংলাদেশ থেকে আরেকজন ছিল, তো সেই কথাই মনে পড়ে গেল। আমি পেয়ে কে কোনো জায়গায় বক্তব্য দিবে, কেউ সাহস পাচ্ছে না, কারণ 3 মিনিট সময়, জাপানে 3 মিনিট মানে 2 মিনিট 57 সেকেন্ড, কখনো 3 মিনিট 1 সেকেন্ড হলে হবে না, এটা কেউ মানবে না। আগে থেকে ঘোষণা দেয়, জাপান সেকেন্ড ফলো করে। ট্রেনে ওঠার জন্য আপনাকে ট্রেনের কিছু জানা লাগবে না, শুধু সময়, ওই সময় যে স্ট্যান্ডে থামবে আপনি ওই স্ট্যান্ডে উঠে যাবেন। আমাকে অনেকে যারা দেশি ছিল শুধু বলছে খাই তুমি উঠে যাবে এই সময়ে, আর এই সময় নেমে যাবে, কোথায় উঠছো কোথায় নামছো চিন্তা করার দরকার নেই। আমি নেমে দেখি আমার বড় ভাই দাঁড়ায় রয়েছে, আমি ওই সময় জাপানের ট্রেনে ওই জিনিস ছিল না, কাছে কি বলে, কারণ আমি কি ফলো করেছি, সেই জাপানে কেউ রিস্ক নেবে না, কোনো জায়গায় বক্তব্য দেবে কিনা, আমি রিস্ক নিয়েছি। আর যে প্রেজেন্টেশন শেষ করে আসছি আমি 2 মিনিট 53 সেকেন্ডে শেষ করেছি, রাতে আইনের সামনে 10 বার রিহার্সাল দিয়েছি, অনেস্টলি স্পিকিং। এখন আমার শিক্ষামন্ত্রী উনি ছিলেন, উনি উঠে গিয়ে ঠিক আমার পিঠে হালকা করে একটা টাচ করে বলছে, ইসলাম ভেরি গ্রেট বাট টু মাচ টাচি, আই লাভ ইট। আর আমার বাংলাদেশি যে সেটি বলতে পারে, বলছে এটা জাপানিদের কালচারই হলো এরকম, কারণ সে তো রিস্ক নেই, ঠিক আছে, জাপানিদের ওরা সবাইকে এরকম প্রশংসা করে, যেই করতো তাকে প্রশংসা করে। আরে ভাই সমস্যা কি, তুই একটু বল যে থ্যাংক ইউ, ভালো করেছো। অনেক ব্যাপার আছে জীবনে, আসলে রাজনীতির শেষ নাই স্যার, এই জন্য শিখতে হবে জীবনে। এই লিডারশিপ কিন্তু অনেকটা আপনাকে উদার হতে হবে, অবশ্যই উদার হতে হবে। আপনি বিশ্বাস করবেন আপনার ছাত্র আপনাকে ছাপিয়ে যাবে, দ্যাট ইজ আপনার গর্ব। আপনার একজন জুনিয়র কলিগ আপনাকে ছাপিয়ে যাবে, আপনি গর্ব করে বলবেন ও আমার জুনিয়র কলিগ এই প্র্যাকটিসে আমি জয়েন করছি, এত ভালো করছে, আমি রিয়েলি প্রাউড ফিল করছি। কিন্তু আপনি যদি এই নিরূপণতায় ভোগেন যে ও ছাপিয়ে গেলে তো আমি পিছিয়ে গেলাম, তাহলে কিন্তু আসলে ডিস্ট্রিবিউটিভ লিডারশিপ প্র্যাকটিস করা অনেক ডিফিকাল্ট। এবার আমি আপনাদের স্যার অ্যাক্টিভিটিটা যাচ্ছি না, কারণ আমি সময়টা বাঁচাচ্ছি, তো আমি অ্যাক্টিভিটি পাতে রাখলাম। আপনি আমাদের একটা গল্প বলে আপনাকে ঠিক আছে। এখন আসেন টিচার লিডারশিপ, ভেরি ইম্পর্টেন্ট। এবার কিন্তু স্যার বল কিন্তু কাদের কোটে, এবার কিন্তু আপনাদের কোটে। দেখি এবার আপনারা সবাই মিলে আমাদের লিডারদের কিভাবে হেল্প করেন, এবার দেখা যাবে বিষয়টা। দেখেন টিচার লিডারশিপ কি, আপনি অ্যাক্টিভিটি দেখেন টিচার লিডারশিপ কি করে দেখেন। এটাও কিন্তু ডিস্ট্রিবিউটেড লিডারশিপের সাথে কিছু মিল আছে না, দেখেন which teacher individually or collectively influence their colleague। স্যার দুই একজন হাত তোলেন, মজা করে হয়ে তোলেন যে আপনি ইনফ্লুয়েন্স করেন আপনার কলিগদের। দুষ্টুমি করতে ইনফ্লুয়েন্স করলেও পারবেন, যাই কাজে মিটিং আসতে হ্যাঁ করেন না স্যার, অবশ্যই করি, আমি জানি আপনারা করেন, ইনফ্লুয়েন্স করেন কলিগ প্রিন্সিপাল। মানে এই ইনফ্লুয়েন্স মানে কি ইনফ্লুয়েন্স বুঝতেই পারছেন, একাডেমিক ভাবে নানা পজিটিভ দিয়ে মাধ্যমে and other members of the school community, যেহেতু ডেফিনেশনটা স্কুলের পার্সপেক্টিভ, দ্যাট মিন্স আপনারা বুঝতেই পারছেন ইনস্টিটিউশনের পার্সপেক্টিভ। তাহলে এখন দেখেন আপনি একজন টিচার এই কাজগুলো করেন কিনা, একদম থিওরিটিক্যালি এখানে আছে, প্র্যাকটিক্যালি আপনি মিলাই নেন। আপনি আপনার কলিগকে ইনফ্লুয়েন্স করেন কিনা, আপনার কলেজের প্রিন্সিপালকে ইনফ্লুয়েন্স করেন কিনা, আদার মেম্বার অফ দ্য কমিউনিটি, এবং আপনি তাদের প্রতি আপনার কি বলা যায় কমিউনিটি ইমপ্যাক্ট, টিচিং লার্নিং প্র্যাকটিসেস, যে টিচিং লার্নিং প্র্যাকটিসকে আপনি ইমপ্রুভ করার জন্য আপনি আপনার কলিগকে হেল্প করেন কিনা, আপনি আপনার প্রিন্সিপালকে হেল্প করেন কিনা, নাকি প্রিন্সিপাল একাই মনে করেন সব কিছু তার সামলাতে হচ্ছে, তারও ইনস্ট্রাকশন লিডারশিপ সে চেষ্টা করে যাচ্ছে, বাট আপনি যদি টিচার লিডারশিপ ফলো না করেন তাহলে কি হবে, কন্ট্রাডিক্টরি হবে। আপনি কিন্তু মানে একা প্রিন্সিপাল স্যার যতই ফলো করুন, আপনার ইনস্ট্রাকশনাল লিডারশিপ, ডিস্ট্রিবিউটিভ লিডারশিপ, আরও লিডারশিপ আছে, ট্রান্সফরমেশনাল লিডারশিপ, আপনি কিন্তু মানে ভালো কিছু হবে না। তাহলে আপনার ভালো কিছু হতে হলে আমি আবারও স্যার আপনাদেরকে মনে করাই দেই, আপনি ইনফ্লুয়েন্স করতে হবে আপনার কলিগদেরকে, আপনার প্রিন্সিপালকে এবং আদার মেম্বার ইনক্লুডিং আপনার স্টাফ, এই প্রতিষ্ঠানের যে স্টাফরা আছে তাদেরকেও আপনার ইনফ্লুয়েন্স করতে হবে প্রতিষ্ঠানের স্বার্থে, প্রতিষ্ঠানের একটা কালচার সৃষ্টি করার জন্য, ভালো রেজাল্টের কালচার, ভালো মানুষ তৈরি করার কালচার,
ভালো মানে কি বলা যায় যে হোল আউটপুটটা ভালো আসবে এরকম একটা কালচার আপনার তৈরি করতে হবে। একটা রেসপেক্টফুল কালচার, একটা রাইট বেস অ্যাপ্রোচ পুরো প্রতিষ্ঠানে বিরাজ করবে এরকম একটা কালচার তৈরি করার জন্য কিন্তু আপনাকে এই টিচার মানে টিচার লিডারশিপের ভূমিকা রয়েছে। আপনি দেখেন যে আমরা এই লিডারশিপের বৈশিষ্ট্যগুলো দেখি আছে স্যার আপনাদের মধ্যে কোন একজন স্যার আমাকে একটু বলেন যে সব বৈশিষ্ট্যগুলো স্যার আপনার মধ্যে আছে, মনে করে হলো বলেন, আমি জানি আছে, এর চেয়ে বেশি আছে। আমার আছে। এক্সেলেন্ট ম্যাডাম, যদি একটা উদাহরণ দিতেন ম্যাডাম তাহলে আমরা সবাই আমি বেস্ট টিচার হয়েছি এবং আমি আমার কলিগদেরকে উৎসাহ দিয়েছি বেস্ট টিচার হওয়ার জন্য, প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য, আচ্ছা। এবং তারা হয়েছে। যে এক্সেলেন্ট ম্যাডাম, এখানে আপনার যে কোয়ালিটিস গুলো বলেছে আমার অনেক কোয়ালিটি আছে, একটা যদি বলতেন যে আমি এই জিনিসটা এইভাবে আপনি যদি একটা উদাহরণ দিতেন, মনে করেন আমি যদি আপনাকে বলি রিসোর্সফুল, এটা কি আপনার মধ্যে কিভাবে কাজ করে একজন টিচার লিডার হিসেবে? রিসোর্সফুল, আপনি কি রিসোর্সফুল নিজেকে মনে করেন? মানে আমরা কিন্তু এখানে একাডেমিক আলোচনা করছি, কোনো ব্যক্তিগত ডিসকাশন। হ্যাঁ জি প্লিজ। রিসোর্সফুল এটা বা আপনি অন্য কোনো একটা পয়েন্ট বলতে পারেন, আপনি প্যাশনেট, আপনি ভিশনারি। রিসোর্সফুল বলতে আমি যেটা বুঝতে পারছি যে আমার কোনো লেখা আছে কিনা, বা আমি কোনো বই প্রকাশ করেছি কিনা, কিংবা আমার এডুকেশনাল ডিগ্রি আরো বেশি আছে কিনা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এরকম। আচ্ছা ওকে, চমৎকার ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। ম্যাডামের জন্য আমরা রোজা মাসের একটা হাততালি দিচ্ছি স্যার। ঠিক আছে ম্যাডাম, আমাদের রিসোর্সফুলের ডেফিনেশন দিয়েছে, উদাহরণ দিয়েছে, এর সাথে যদি আমি একটু অ্যাড করি